আম, স্যার আসলে শুনছিলেন আমি বিরতি নিব একটা, তার আগে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হলো যে হরতাল নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা, আমরা ব্যবসায়ী বলেন বা এই যে ট্রাক শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি, তাদের সবার কিন্তু একই রকম বক্তব্য। অবশ্যই একই রকম বক্তব্য না হওয়ারও কোনো কারণ নেই। আমরা কিন্তু অনেক ধরনের হিসেবে দেখেছি যে তাহলে একদিন যদি হরতাল হয় বাংলাদেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হয়, যে আপনার কত কোটি টাকা খরচ হয়, এটা পত্রপত্রিকায় আমরা দেখেছি। কোনো কোনো হিসেবে দেখেছি যে একদিনে 20 কোটি 30 কোটি টাকার মতো ক্ষতি হয়, কোনো কোনো হিসেবে আরো বেশি। এখন আরেকটা জিনিস হচ্ছে, এই ক্ষতি যে হয় এতে কোনো সন্দেহ আমাদের কারণেই। আবার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন এসছে, যে আজকে যদি জ্বালাও পোড়াও ভাঙচুর হত্যাকাণ্ড যদি না হয়, মানুষ কিন্তু স্বেচ্ছায় হরতাল মেনে নেয় না। জি, আমি একটু এই বিষয়ে আমি একটু শফিউল আলম প্রধানের মন্তব্য শুনে আসতে চাই। জনাব শফিউল আলম প্রধান, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমরা এনডিপির যে একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদারের কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে জনসম্পৃক্ত আন্দোলন দেওয়ার কথা। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, একজন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। সবাই যেটা বলছে যে আসলে হরতাল বা এই ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি বাড়ে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যায়। আপনি নিজেও বিষয়গুলো বোঝেন। তাহলে আসলে জনসম্পৃক্ত কর্মসূচি কি হলো এটা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এখানে হরতাল মানুষ জনজীবনে ভোগান্তি তৈরি করে, এটা ঠিক, কিন্তু এটাও মনে রাখতে হবে মহৎ কিছু অর্জনের জন্য জাতিকে মূল্য দিতে হয়। 1971 সালের 24শে মার্চ পর্যন্ত আমরা পাকিস্তানি শাসকদের কাছে শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম, কিন্তু সমাধান না পাওয়ার কারণে আমাদের 30 লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। তখন যদি আমরা এভাবে দেখতাম যে এই সশস্ত্র যুদ্ধ, এই ধ্বংসলীলা, এর চেয়ে শান্তি, ওম শান্তি ওম শান্তি করে আমরা নীরব হয়ে যেতাম, তাহলে স্বাধীনতার মহৎ অর্জন থেকে প্রধান, এখন তো আসলে সেই পরিস্থিতি নেই। আপনি যে পরিস্থিতির কথা বলছেন, এখন আপনি এরকম একদিন দুদিন যে হরতাল দিচ্ছেন, তাতে কি আসলে অনেক বৃহত্তর কোনো স্বার্থ অর্জিত হচ্ছে? এর আগেও আপনারা হরতাল দিয়েছেন বিভিন্ন ইস্যুতে, তখন কি হয়েছিল? না, আমি বলছি যে পরিস্থিতিটা 71-এর মতো নয়, কিন্তু 71-এর স্বাধীনতা সংগ্রামটা প্রয়োজন হয়েছিল যাতে আমাদের মানুষেরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই অধিকার থেকে যখন জাতিকে বঞ্চিত করা হয়েছে, তখন স্বাধীনতার মূল্যবোধের গলা টিপে হত্যা করার চেষ্টা হচ্ছে। সুতরাং স্বাধীনতাকে রক্ষা করতে যেয়েই জাতিকে কিছু মূল্য দিতেই হবে, কারণ আমরা আমাদের নাগরিকদের বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, তার জীবন জীবিকার স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারি না। জি, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হলো, যেটা আলমগীর মজুমদার বলছিলেন যে জোটের ক্ষেত্রে 2-3টি দল যে সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। জোটে গণতন্ত্র আনার বিষয়টা উনি বলেছেন। আপনাদের মধ্যে কি এই ধরনের কোনো ক্ষোভ আছে? এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মানে আপনাদেরও উপস্থাপনের ক্ষেত্রে অথবা মিডিয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে বলা হয় বিএনপির নেতৃত্বাধীন জোট। আসলে জোটে বিএনপিও একটা শরিক দল, আমরাও একটা শরিক দল। 20টি দলের মিলিত প্রক্রিয়া হচ্ছে 20 দলীয় জোট। এখানে আমাদেরকে বলতে হবে বিএনপির নেতৃত্বাধীন জোট নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট। আমরা জোটের নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়াকে মানি, চিনি এবং বুঝি। আমি একথা নিঃসংকোচিত্তে বলতে চাই, জোটের যিনি নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, তিনি কখনোই জোটের শরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ, উপেক্ষা কিংবা অবহেলা করেননি, এবং সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি চেষ্টা করেছেন জোটের শরিকদের মতামত নেওয়ার জন্য। জি, জনাব শফিউল আলম প্রধান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার, আপনাদের সাথে আলোচনায় আসবো, তার আগে আমি আরেকটা বিরতি নিয়ে আসছি। আরেকটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।
স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ ভাই, আপনি আপনারা নিশ্চয়ই শুনছিলেন বিরতির আগে আমরা যে বিভিন্ন জায়গায় কথা বললাম, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল অনেক রকম কর্মসূচি দেয়, কিন্তু সেগুলোতে আসলে জনসম্পৃক্ততা কতটুকু থাকে, আপনার কি ধারণা? মানে একটা জিনিস আমি ঠিক বুঝতে পারিনি যে ওনারা যে বলছিলেন জনসম্পৃক্ত কর্মসূচি হরতাল, তো এটা আসলে জনসম্পৃক্ত নাকি জনদুর্ভোগের একটা কর্মসূচি। তো চট্টগ্রাম থেকে একজন বিজনেস লিডার বোধহয় কথা বলছিলেন, একটা বিষয় যে গার্মেন্টস সেক্টর বোধহয় হরতালে খুব বেশি কি এফেক্টেড হয়, মানে এটা কিন্তু মানে হরতালের আওতামুক্ত, অ্যাটলিস্ট আমরা যেটা জানি যে প্রোডাকশনটা আওতামুক্ত, হয়তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে সমস্যা হয়। সো উনি যেভাবে একেবারে যে হরতালের কারণে অ্যাটলিস্ট গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে হয়তো, তাহলে কিন্তু এতদিন আমাদের এই সেক্টর থাকতোই না। হ্যাঁ, এটা খুব বেশি এফেক্টেড না, তবে ওইটা ইমেজের যে বিষয়, হ্যাঁ, যে বাংলাদেশে যদি একটা পলিটিক্যাল আনরেস্ট থাকে তখন বায়াররা এক ধরনের ইয়ে করতে পারে, নেতিবাচক একটা। বাট উনি যে কথাটা বলে শেষ করলেন না, সেটা হচ্ছে যে এক ধরনের একটা ঐকমত্যের বিষয়। ঐকমত্যের কি বিষয়, মানে ওইটা কিন্তু খুব ভাইটাল বিষয়। যে এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে সরকার যেহেতু যেভাবে হোক একটা ইলেকশন হয়েছে, ক্ষমতায় আছে, বিএনপি ইলেকশনে ঠেকাতে পারেনি, সো এখন সে কিছু টোকেন প্রোগ্রাম দিয়ে আগাচ্ছে। এখন কেউ যে এই একটা কথা হচ্ছে ঐকমত্যের বিষয়, তো ঐকমত্য তো একটা কোনো একটা সার্টেন একটা ইস্যুতে হতে হবে। তাহলে আইদার আগে গভর্নমেন্টকে ঠিক করতে হবে যে ইয়েস, যে আমি যেটা ইলেকশনের আগে বলেছিলাম যে এটা হচ্ছে একটা শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন হচ্ছে, দেন আমরা আবার একটা ফুল ফ্লেজেড নির্বাচন যাব, ইনক্লুসিভ, যে সবাইকে ইনক্লুড করে। বিএনপি আসলে সেই বিষয়গুলো সামনে আনছে নাকি তারা শুধু কর্মসূচি দেওয়ার জন্যই দেয়া, অনেকটা সেরকম কিছু করছে কিনা আপনার কি? না, এখন বিএনপি তো মানে যে অবস্থায় আছে সে ওটাকে খুব বেশি যে এক্সপোজ করতে পারছে এরকম বিষয় না। এখন শফিউল আলম প্রধান যেটা বলছিলেন, নট শফিউল আলম ভুইয়া, হ্যাঁ, শফিউল আলম প্রধান যেটা বলছিলেন যে জাতিকে মূল্য দিতে হয় এরকম একটা বৃহত্তর কিছু পাওয়ার জন্য। জাতিকে মূল্য দেওয়া মানে কি, কালকে হরতাল হবে, আই এম নট শিওর যে আমি যদি একটা বাসে চড়ি, সেই বাসে একটা ককটেল ছুঁড়ে মারা হবে অথবা একটা পেট্রোল বোমা মারা হবে। সো এখন আমি আবারও সেটাই বলবো, ওই বিজনেস লিডারের কথা ধরে যে ফাইন, যদি আপনারা রিয়েলি মনে করেন যে ইয়েস, যে আমাদের আমরা একটা ট্রেন মিস করলেও আর একটা ট্রেন যাতে খুব বেশি দেরি না হয়ে যায়, তার জন্য একটা মাঝামাঝি অবস্থায় এসে যদি একটা আলোচনা, যদি আপনারা নিজেরা ইনিশিয়েট করতে না পারেন, আপনাদের অনেক মুরব্বী আছে, দেশে মুরব্বী আছে, বিদেশে মুরব্বী আছে, ওটা ইনিশিয়েট করা। আপনার কি মনে হয় যে বিএনপির এখন আসলে আন্দোলনের ধরনটা কি হওয়া উচিত? আমরা জানি বিএনপির অনেক নেতাকর্মী দেশের বাইরে, আবার মামলার কারণে অনেকেই আসলে আটকে আছে, মানে সেভাবে মাঠে নামতে পারছে না। বিএনপির এখন কিভাবে আন্দোলন এগিয়ে নেওয়া উচিত আপনার? যেমন বিএনপির কিভাবে আন্দোলন এগিয়ে নেওয়া উচিত এটা বিএনপি নেতৃত্ব ঠিক করবেন, কিন্তু আমি রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে যেভাবে দেখি যে বিএনপি এখন আসলে দুটি শঙ্কার মধ্য দিয়ে আগাচ্ছে, দুটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একটি হলো যে বিএনপির ভিতরকার সংকট, যে বিএনপির নেতৃত্বটা আসলে কার হাতে। কারণ বিএনপিতে আপনি দেখবেন যে স্পষ্টতই দুটি ভাগ, একটি হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতৃত্ব, যেখানে মওদুদ আহমেদ সহ অন্যান্যরা আছেন, আর আরেক দিকে হচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে একটা শক্তিশালী গ্রুপ। এখন কিছুদিন আগে মওদুদ আহমেদ সাহেব একটা বই প্রকাশ করেছেন, সেখানে উনি লিখেছেন যে খালেদা জিয়া 1/11-এর সময় তার সন্তানদেরকে রক্ষার ক্ষেত্রে যতটুকু মনোযোগী ছিলেন, মা হিসেবে যতটুকু মনোযোগী ছিলেন, বিএনপি এবং তার রাজনীতির ক্ষেত্রে উনি অতটা সিরিয়াস ছিলেন না। তো হয়তো অনেকাংশেই সত্যি মওদুদ আহমেদের বক্তব্য। তো মওদুদ আহমেদের বক্তব্য দিয়ে এই যে দুটি ধারা, আমি যে দুটি ধারার কথা বললাম, বিএনপির মধ্যে এটি স্পষ্ট হয়ে গেল যে এইরকম যখন টানাপোড়েন নেতৃত্বের মধ্য দিয়ে চলে, আন্দোলনের কর্মসূচি ঠিক করার ক্ষেত্রেও কিন্তু সেটির একটি প্রভাব পড়ে। এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় যে সংকটটির কথা বলছি, যে আজকে সরকার 5ই জানুয়ারি নির্বাচন করার পরে আজকে বাংলাদেশের মানুষ যে পরিমাণ শান্তি এবং স্বস্তিতে আছে, আমি একটু শেষ করি। এই স্বস্তির দায়ক পরিবেশে বিএনপির পক্ষে কোনো আন্দোলনের কর্মসূচি নিয়ে জনগণকে সম্পৃক্ত করা কঠিন। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষ কিন্তু হরতালের রাজনীতি আর চাচ্ছে না। এখনকার হরতালের রাজনীতি কখনোই চায় না, যেমন 90-এর আন্দোলনেও কিছুটা মানুষের সম্পৃক্ততা ছিল হরতালের সাথে। হরতালের রাজনীতি কখনোই চায় না, সেটা হুমকির মুখে, এটা অনেকে বলছেন। হ্যাঁ, যদি সেরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে আপনার কি
মনে হয়? না, এখন যে বিষয়টা হচ্ছে যদি একটা স্ট্রং অপোজিশন পার্টি না থাকে, সেটা যেই হোক, যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে একটা স্ট্রং অপোজিশন পার্টি লাগবে, যদি বিএনপি ক্ষমতায় থাকে তারও একটা অপোজিশন পার্টি লাগবে। এখন এটা বিএনপি আওয়ামী লীগ বিষয় না। জি। যদি বাংলাদেশের দুইটা মেজর পার্টির মধ্যে একটা পার্টি যদি সংকটে থাকে এবং বিএনপি এখন যে এরকম সংকটের মধ্যে আছে, যদি পরিবেশ পরিস্থিতি এরকম হয়, তাহলে যেটা হয় যে সরকারকে অনেক বেশি অথরিটিরিয়ান করে ফেলে, সরকারকে অনেক বেশি কর্তৃত্ববাদী করে ফেলে, এবং তার নমুনা কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, যে সংবিধানের ষোড়শ সংশোধনী পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আছে, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু 98-এ করেনি। ইভেন যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে রং হেডেড বলা হয়েছিল, তখনও কিন্তু সেটা আওয়ামী লীগ করেনি, বা আওয়ামী লীগ গত যে টার্মেও করেনি। সংশোধনী করেনি। এখন করছে, কারণ হচ্ছে যে এখন সরকার বুঝতে পারছে যে তাকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী অপোজিশন পার্টি নেই, শক্তিশালী এখন যেটা হয় কি, যদি বিএনপি জামাত এক হয় তাহলে সেটা একটা জঙ্গিবাদী একটা রূপ নেয়। আবার জামাত ছাড়া বিএনপি, এখন আলম যেটা বলছিল, সেটা একটা নির্বিষ একটা দল হয়। আবার আমাদের যে অপোজিশন পার্টি পার্লামেন্টে আছে সেটা হচ্ছে ওয়ান সর্ট অফ মানে সরকারের অংশ। আপনি দেখেন যে যদি আমরা বলি, যদি বুঝি ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কোনো ধরনের একটা আপরাইজিং এর যে সম্ভাবনা থাকে, সেটা কিন্তু গণজাগরণের একটা হয়েছিল, এবং যাতে এটা সরকার বিরোধী এরকম কোনো আপরাইজিং না হয়, সরকার কিন্তু বিভিন্ন মেকানিজমে কিন্তু সেটা করছে। টুকরো টুকরো করে দিয়েছে। হ্যাঁ, এবং এখন যেটা লাস্ট রিসোর্ট, ফোর্থ স্টেজ যেটা আমরা বলি যে মিডিয়া, তো মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু সরকারের এক ধরনের হস্তক্ষেপের একটা ইচ্ছা আমরা দেখি, যে সম্প্রচার নীতিমালা করা, হ্যাঁ, এরকম বিষয়। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে যদি বিএনপি সংকটে থাকে, বিএনপি না, যদি আমি বলবো যে অপোজিশন ফোর্স সংকটে থাকে, তাহলে সেটা সরকারের জন্য বা সরকারি দলের জন্য হয়তো ভালো হতে পারে, বাট আলটিমেটলি দেশের জন্য কিন্তু মোটেই ভালো কিছু হয় না। স্যার, তাহলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে বিএনপির এখন এই মুহূর্তে আসলে তারা যেটা করছে সেটা ঠিক আছে কিনা?